Good morning. Can you believe যে 900 টাকায় থাইল্যান্ডের মতো জায়গায় হোটেল রুম বুক করতে পারছি। তো এখানে অনেক বিষয় আছে, যে বিষয়টা হলো থাইল্যান্ডের মতো জায়গায় সবাই যেখানে 3,000, 4,000, 12,000 টাকার রুম খোঁজে বা মিনিমাম 1500 টাকার রুম খোঁজে, যে হ্যাঁ একটা রুম হলেই হবে। বাট আপনি যখন একা সিঙ্গেল ট্রাভেল করবেন তখন আপনার মাথায় যদি এরকম 1500 টাকার রুমের কথা চিন্তা করেন আপনি, তাহলে কিন্তু আপনার ট্রিপ কিন্তু ওখানেই শেষ। একবার চিন্তা করে দেখেন, 5 থেকে 7 দিন যদি আপনি 1500 টাকা দামের কোনো হোটেলে থাকেন, পুরো হোটেলে আপনি একা, কেউ নাই, আপনি ঘুরতেছেন ফিরতেছেন খাচ্ছেন এদিক যাচ্ছেন ওদিক যাচ্ছেন, বাট সেই জায়গাগুলোতে মাত্র 900 টাকায়, বাংলা 900 টাকায় আপনি থাইল্যান্ডের মতো একটা পিক পয়েন্টে থাকতে পারছেন। এখানে সব ফরেনারে থাকেই, ওয়েস্টার্ন অনেক মানুষ এখানে আসা যাওয়া করে। কেন? কারণ এই জায়গাটার কস্টিং অনেক কম। বিশাল একটা বারান্দা আছে, এটা আমার জন্য পাইছি বা আমার রুমের জন্য কিনা আমি জানি না, বাট এই ফ্লোরের জন্য সবারই। বাট বারান্দাটা বিশাল, এখানে আপনি জামা কাপড় হ্যাঙ্গার করতে পারেন। বাট অবশ্যই এই রেলিং এর মধ্যে জামা কাপড় টাঙিয়ে রাখবেন না, এখানে হ্যাঙ্গার আছে সুন্দর করে, প্রচুর এই যা স্পেস আছে আপনি সেখানে করতে পারবেন। এবং ওয়াশিং মেশিনে আপনি ওয়াশ করাতে পারবেন আপনার জামা কাপড়গুলি নির্দিষ্ট সময়ের মধ্যে। হ্যালো, তো এখানে ডিটেলস দেওয়া আছে, আপনি এখানে করতে পারবেন। ওয়াশিং মেশিন দুইটা আবার আউট অফ সার্ভিস হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণে ক্লিনের ব্যবস্থা এবং নেট অ্যান্ড ক্লিন, প্রত্যেকটা ফ্লোরে আলাদা করে জুতোর জায়গা আছে। তারপরেও আমাদের মতো দু একজন আছে আর কি। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা জোস, সিঙ্গেল সিঙ্গেল বাথরুম আছে এবং টয়লেট আছে। আর টয়লেটের এটিকেটস অবশ্যই আপনাদের জেনে নেওয়া উচিত, অনেকগুলি এবং পর্যাপ্ত ড্রায়ার, টিস্যু, সব কিছু, কোনো কিছু ঘাটতি নেই। এবং জুতা নিয়ে রুমে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ বলে দেওয়া হয়েছে। এবং পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা, সিসিটিভি ফুটেজ তারা কালেক্ট করে রাখে। ইন দ্য মেন টাইম এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে তাদের আরেকটা হোস্টেল। সুন্দর সিঁড়ি আছে, বলুন না, প্রত্যেকটা ফ্লোরে আপনার এরকম জুতো রাখার আলাদা জায়গা আছে, রাখতে পারবেন। বাথরুম এবং সতর্কতার নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, এখানে যেন কেউ জামা কাপড় না ঝুলায় রাখে। পর্যাপ্ত পানির ব্যবস্থা, সবকিছু মিলে আমার যে ভালো লাগছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ওয়াশরুম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো গন্ধ নাই কিন্তু। আর এখানকার কথা যদি বলি, আমার জুতোগুলো আমি রেখে গেছি এখানে। কিন্তু আপনার একটা স্টোরেজ রুম আছে, তাহলে যে কেউ জামা কাপড় এখানে স্টোর করতে পারে। গুড মর্নিং, ওয়াইন শপ, Oh my god! What? Oh my god, Ben! What are you
How? And I told you, probably the first. Weird. I'm a fucking sidekick. It's the wrong way. Again, the third one. Just the wrong things, yeah. Okay, stop. Now. Alright. I'll tell you when I'm doing it again. It's going to come around back. Again. I know. I have a feeling it's. Now, this is your camera. This is camera. Again. সেখানে প্রচুর বন্ধু বান্ধব হয়ে যায়, এটা একটা দারুণ জিনিস যেখানে সবাই সবার সাথে হাই হ্যালো করে, নিউ ফ্রেন্ডস মেকিং এভরিথিং। ভালো লাগছে তো, প্রচুর বন্ধু বানানো গেছে এখানে। শুধু আমার ইউকে আমেরিকার বন্ধু হয়নি, এখানে ইন্ডিয়ান, টার্কিশ, আফগানিস্তান, পাকিস্তান এবং ফিজি, বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব পাইছি। আমার কাছে খুবই ভালো লাগছে অন্তত এই সমস্ত জায়গায় যে গম্ভীর হয়ে একজন বসে থাকা বা একজন মানুষ এভাবে থাকে নিজের মতো করে ট্রাভেল করে, কিন্তু সেই জায়গাটা থেকে এখানকার যে বিষয়টা, এখানে প্রত্যেককে বন্ধু হতে হবে। বন্ধু না হলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না। টিকে থাকার ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে আপনি বন্ধু হইলে আপনার দিনটা সুন্দরভাবে কেটে যাবে এবং প্রচুর মানুষের সাথে আপনাদের পরিচয় হওয়ার পরে অনেক বুদ্ধি আপনার মাথায় আসবে, অনেক প্ল্যান আসবে, যে প্ল্যানগুলির কারণে আপনি আপনার ট্রিপটা খুব সুন্দর করে সম্পূর্ণ করতে পারবেন। অনেক টিপস পাবেন আপনি। ফরেন ফ্রেন্ডস যারা হবে অনেকগুলি টিপস আপনি পাবেন। এই টিপসের কারণে অন্তত আপনার ট্যুরে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলি আপনি পেয়ে যাবেন এবং আপনি কাজে লাগাতে পারবেন। সো ওয়েদার এই মুহূর্তে থাইল্যান্ডে ভালো, চমৎকার ওয়েদার, বাট একটু গরম আছে। So right now videos and drone shoot নিতে হবে একটা, এটা দেখতে কেমন। খেতে আসলাম আইল্যান্ডে, দি আইল্যান্ড। ভালোই লাগছে। Can you see? Okay. এটা কে ছিল? ভালো ছিল। কতটা বেশি ছিল কি কম ছিল? না ঠিক আছে, আমাদের দেশের তুলনায় ঠিক আছে, কোয়ান্টিটি ভালোই ছিল। আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। তুমি যেটা করবে, এই সমস্ত রেস্টুরেন্টে গিয়ে তুমি সিঙ্গেল ডিশ অর্ডার দিবে আমার মতো, তাহলে তোমার টাকা হয়ে যাবে। কী হবে জানো? এরও তো এটাই করেছিল কারণ আগে যে বসে আছে। তুমি যেটা করবে সেটা হচ্ছে একটা ডিম, তুমি যেটা খাও সকালে রেগুলারলি বাংলাদেশে বা যে কোনো, মানে একটা এটা নিনো, তারপর একটা ডিম extra নেবো, কিছু নিনো। এক্সট্রা কিছু নিয়ে নিবো, তাহলে ওইটা মধ্যে তোমার কভার হয়ে যাবে। কিন্তু যদি আমি আমেরিকানো নিই তো 220 টাকা, 220 টাকা, আর আমি এখন এটা করতেছি 140 টাকা, তাহলে হয়ে গেলো না? আমার 300 টাকা ব্রেকফাস্টে লাগবে। তোমার এখন কত লাগছে? She is quite dangerous. তোমার এখন কত লাগছে? 140. এক্সেলেন্ট। প্রত্যেকটা ডিশের মধ্যে এই ফুলটা দেয়, ফুলটা ফ্লেভারটা খুব ভালো লাগছে। একটা বাংলা টাকায় 400 টাকার নাস্তা,
আমরা ঘেরে শেষ করে দিচ্ছি, ছবি তুলতেছো? হ্যাঁ পুরোটা কিচ্ছু না তোমার। থাইল্যান্ডে খাবারের কথা যদি বলি, আপনি 50 থেকে 70 বাতের মধ্যে বিভিন্ন ধরনের খাবার পাবেন। বাট যত ভালো রেস্টুরেন্টগুলোতে যাবেন ঠিক এরকম রেস্টুরেন্টগুলোতে মনে হবে দাম আপনার অনেক বেশি। But আপনি যখন খাবেন ওদের সাথে অ্যাডিশনাল ডিশগুলি দেখবেন, তখন আপনি ফিল করতে পারবেন যে এই প্রাইসে এটা অর্থিত না। তো প্ল্যান করবেন অ্যারাউন্ড 100 থেকে 150 বাতের মধ্যে খেয়ে ফেলতে। এটা মোটামুটি একটু ভালো বাজেট হলে আপনি 100-র মধ্যেই থাকবেন, বাজেট কম হলে ওটার মধ্যে থাকাই বেটার। আর যদি মোটামুটি একটু রিল্যাক্স দরকার তো আমি বলবো 100 থেকে 150-এর মধ্যে খাবার সেরে ফেলবেন, এটা সকালে হোক আর দুপুরে হোক। আমাকে খুবই ভালো লাগছে। ঠিক আছে, এক ভিডিও তো সব বলে দিচ্ছি। আপনি যদি থাইল্যান্ড বা দেশের বাইরে কোথাও ট্রাভেল করতে চান, ফার্স্ট অফ অল আপনাকে প্ল্যান করতে হবে একটা 2 থেকে 3 মাস আগে। কেন 2 থেকে 3 মাস আগে প্ল্যান করছেন তার জন্য আমি বলছি, 2 থেকে 3 মাস আগে আপনি প্ল্যান করে ভিসাটা নেবেন না, নেবেন হচ্ছে একটা প্লেনের টিকিট, যদি সেই টিকিটটা নন রিফান্ডেবল হয়। আচ্ছা, যদি এরকম হয়, আমাদের অনেক দেশে ভিসা পাওয়া একটু ডিফিকাল্ট, তো আপনি যেটা করবেন ভিসা অ্যাপ্লিকেশন করবেন, এর মাঝখানে আপনি টিকিটগুলি বুক করে রাখবেন। বুক করলে টাকা দিতে হচ্ছে না, তো আপনি বুক করে রাখবেন। এর মাঝখানে আপনার ভিসা হয়ে গেলে আপনার কোন সময় যাওয়া দরকার সেই সময়ে আপনি চলে যেতে পারেন। অথবা একটা টেকনিক যদি বলি, এটা হলো আগে ভিসা করতে দিবেন। প্রত্যেকটা দেশে, আমাদের দেশ থেকে যে সমস্ত দেশে আমরা ট্রাভেলে যাই 3 মাসের মেয়াদ থাকে, 6 মাসের মেয়াদ থাকে। তো 6 মাসের মেয়াদ যদি বেশি থাকে তাহলে কোনো সমস্যা নেই, বাট যদি মেয়াদ কম থাকে 3 মাস, তাহলে যেটা করবেন সেটা হলো আগে থেকেই ভিসাটা অ্যাপ্লাই করবেন, ভিসা হয়ে যাওয়ার পরেই টিকিট বুক করে ফেলবেন। কিন্তু না, আপনি যাবেন 1 সপ্তাহ আগে টিকিট বুক করবেন, কনফার্ম কিনা এগুলো না। যখন আপনি ট্যুরে যাওয়ার প্ল্যান করছেন তখনই যদি আপনি টিকিটটা কেটে ফেলেন, তখনই কিন্তু আপনার সেভিংস ওখান থেকে শুরু, আর আপনার যাওয়া নিশ্চিত। যদি আপনি প্ল্যান করেন দেখি হয় কিনা, তাহলে কিন্তু হবেও না। আপনি অন্য কোনো অপেক্ষা করবেন তাহলে হবে না। আমার ট্যুরে প্ল্যান করছিলাম আমার বাঙালি বন্ধু নিয়ে আসবো, তো সে আসলে আসতে পারে নাই বিভিন্ন কারণে। আমি কিন্তু 1-2 মাস আগে থেকে প্ল্যান করে সব রেডি করে রাখছিলাম। তো তাহলে আপনি টিকিটটা পাবেন অ্যারাউন্ড 30,000 টাকার মধ্যে রিটার্ন সহ। আর এরপর যদি কাটেন তাহলে সেটা 5 থেকে 10,000 টাকা বেড়ে যাবে। মানে 2 মাস আগে টিকিট কাটার সুবিধা এটা, মিনিমাম 5 থেকে 10,000 টাকা আপনার সেভিংস হবে, এগুলো একটা পয়েন্ট। এবার যেটা করবেন, আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশে পার ডে আপনার হোটেলের জন্য কত টাকা খরচ করছেন। আমি যদি থাইল্যান্ডের কথা বলি তাহলে বাংলা টাকায়, তো আমি যদি থাইল্যান্ডের কথা বলি তাহলে 1,000 টাকার মধ্যে আপনি ভালো রুম পাচ্ছেন ডরমেটরি স্টাইলে। কারণ আপনি তো এখানে শুধু রাতে থাকছেন, দিনের বেলা তো আর থাকছেন না, এবং মিড নাইটও আপনি বাইরে থেকে আসতেছেন। সো খুব ভালো মানে হোটেল আসলে দরকার নেই, জাস্ট ভালো জায়গা, চিপ রেটে ডরমেটরি আমার কাছে বেস্ট মনে হয়েছে ফর দ্য সিঙ্গল ট্রাভেলার। যদি 2-3 জন থাকেন তাও আপনি এটা নিতে পারেন, তাদেরকে বলে দিলে হবে যে আমরা এক রুমে এতজনটা থাকবো একসাথে। বাট আমি যদি বলি তাহলে 4 জন যদি হয় তাহলে অবশ্যই আপনার হোটেল রুম বুক করবেন। হোটেল রুম বুক করলে আপনি হয়তো 2,000 টাকার মধ্যে জিনিসটা সেরে ফেলবেন, সেখানে আপনার 500 টাকা করে সেভিংস হবে। হোটেলের কথাগুলো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যদি বলি, ট্রান্সপোর্টেশনে আপনি অবশ্যই প্রথম দিক থেকে লোকাল ট্রান্সপোর্টেশন ইউজ করার চেষ্টা করবেন। কিন্তু যেদিন আপনি ব্যাক করবেন সেদিন অবশ্যই গ্র্যাব কার বা পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ব্যবহার করবেন, বিকজ অফ আপনার ফ্লাইট একটা নির্দিষ্ট সময়ের জন্য, দেশের বাইরের ফ্লাইট, এটা কোনোভাবে মিস করা যাবে না। সো আপনি যদি লোকাল ট্রান্সপোর্টেশন ইউজ করেন ওই সময়ে, তাহলে আপনার সেই ট্রাভেল মিস হওয়ার সম্ভাবনা থাকে। এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া সেটা আগে বলে নিয়েছি, খাওয়া দাওয়া 100 থেকে 150 বাতের মধ্যে রাখবেন।
মানে 100 বাতের মধ্যে রাখার চেষ্টা করবেন। 150 বাত একটু এক্সপেন্সিভ হয়ে যায়, বাট ট্রাই করবেন, আপনি 100 বাতের মধ্যে পাবেন। আর প্রতিদিন আপনার কত বাত খরচ হতে পারে, প্রতিদিন আপনি যদি ক্যালকুলেট করেন, আপনার হোটেলের জন্য 300 বাত, খাওয়ার জন্য 150, 300, আর 1000 বাত প্রতিদিন আপনি খরচ ধরে রাখেন শুধুমাত্র আপনার খাওয়া দাওয়া, ট্রান্সপোর্টেশন ছাড়া। আর এর ফাঁকে যদি একটা বাইক নিতে পারেন 500 বাতে, তাহলে আপনি অনেকগুলি জায়গায় কভার করতে পারবেন একই দিনে, লোকাল ট্রান্সপোর্টেশন বা গ্র্যাব কারের অপেক্ষায় না। তো আমি বলবো যারা থাইল্যান্ড বা ব্যাংকক আসেন বা বিভিন্ন জায়গায় যান, অন্তত সেই জায়গায় গিয়ে একটা বাইক ভাড়া করে নিতে পারেন যারা বাইক চালান। যারা না চালান তাহলে অবশ্যই রাইড শেয়ারিং অ্যাপসগুলি ব্যবহার করতে পারেন। দ্যাট মিনস প্রতিদিন আপনার থাইল্যান্ডে খরচ আছে অ্যারাউন্ড 1000 থেকে 1200 বাত। তো 1000 থেকে 1200 বাতের মধ্যে আপনি আপনার প্রতিদিনের লিভিং কস্টটা নির্ধারণ করে আপনি আপনার মতো করে ট্যুর করবেন। আর খাওয়া দাওয়া পার্সোনাল জিনিস, সেটা সম্পূর্ণ ভিন্ন, সেটা ট্যুরের আন্ডারে পড়ে না, সেটা কোনো ট্রাভেলারদের প্যাকেজই পড়ে না। সব ব্যক্তিগত জিনিস ব্যক্তিগতভাবে খরচ করতে হবে। ধন্যবাদ সবাইকে, এটাই ছিল আজকের ভিডিও। আচ্ছা, থাইল্যান্ডে আরেকটা জিনিস ঝামেলা, সেটা হচ্ছে ভাষাগত জটিলতা। থাইল্যান্ডে খুব বেশি মানুষ ইংলিশে কথা বলতে পারে না এবং তারা বোঝেও কম। সো যে জিনিসটা আপনি চোখে দেখতে পাচ্ছেন যেটা খাওয়ার উপযোগী, আমাদের বাঙালি স্টাইলের খাবার, ওইটাই আপনি খাবেন। শুধুমাত্র চেক করার জন্যে বা এলোমেলো খাবার খেয়ে আপনার পেটে ঝামেলা করার কোনো প্রয়োজন নাই, আর সব খাবার টেস্ট করার কোনো দরকারও আপনার নাই। সো স্পেশালি ফ্রুটসের ক্ষেত্রে যা খুশি তাই খেতে পারেন, বাট কিছু ফ্রুটস অবশ্যই দেখে শুনে খাওয়া উচিত। সব ফ্রুটস আসলে পাইলেই খাওয়া উচিত না। আর মিট বা বিফ বা যে কোনো মাংস জাতীয় খাবারের কথা যদি বলেন, সেটা অবশ্যই চেক করে খাবেন। আর সব কিছু গণহারে খাওয়া কোনোভাবেই কাম্য নয়। এটা আমার জন্য, আপনার সবার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা টিপস, যেটা আপনারা ফলো করলেও পারতেন, না করলেও পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, সবচেয়ে ইজি উপায় হচ্ছে থাইল্যান্ডে ভ্রমণ করার একটা বাইক ভাড়া করে নাও। সো আপনি বাইক শপ থেকে, আপনার কাছাকাছি গুগল ম্যাপস থেকে খুব ইজিলি একটা বাইক ভাড়া নিতে পারেন। 500 বাতের মধ্যে বা 300 বাতের মধ্যেও পাবেন। চাইলে সাইকেলও নিতে পারেন 100 বাতের মধ্যে। সো এই বাইক ভাড়া নিয়ে কিন্তু আপনি শহরটা খুব সুন্দর করে ইজিলি ঘুরে নিতে পারবেন। রাইড শেয়ার থেকে প্রতি রাইড শেয়ারে আপনার খরচ হবে আনুমানিক 100 থেকে 150। সো 3-4টা ট্রিপ করলে আপনার 400-500 টাকা এমনি চলে আসবে। সো বাইক নেওয়াটা হচ্ছে, আমি মনে করি, সবচাইতে ইজিয়েস্ট এবং সেফ এবং কস্ট সেভিং ওয়ে। ব্যাংকক শহরে আপনি আসলে কি ঘুরবেন বা কোথায় কি করবেন সেটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও থাকছে, সেই ভিডিওটিতে আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই, আল্লাহ হাফেজ।